নতুন বই ও কারিকুলাম নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুম বিল্লাহ ও স্টুডিওতে আছেন নাগরিকের রিপোর্টার মুনিয়া জুথি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জুথি, প্রথমে আপনার কাছে জানতে চাই যে স্কুলগুলোতে কি পরিবেশ দেখলেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বই বিতরণের বই উৎসব ছিল, আপনি সেখানে গিয়েছিলেন। অভিভাবক, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, শিক্ষকদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে একটু জানান। জি, আমি তো আপনাকে ধন্যবাদ। আজকে আমি আসলে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা আগারগাঁওয়ের কিছু প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে বিগত বছরগুলোর মতো যত বেশি আমেজ ছিল জানুয়ারির 1 তারিখে যেই বই উৎসবটি হয়, এবছর সেটি সম্ভব হয়নি। কিন্তু তারপরেও স্কুলে উপস্থিতি যে খুব বেশি কম ছিল এরকমটা দেখিনি। কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতি যথেষ্ট ভালো ছিল, তুলনামূলক মাধ্যমিকে একটু কম ছিল। কেননা আমরা আজকে জানতে পেরেছি যে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তারা সকল বিষয়ের বই হাতে পেয়ে গিয়েছে। চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো বই এখনো পায়নি এবং দশম শ্রেণীতে 3টি করে বই দেওয়া হয়েছে। এবং একই সাথে অনেকগুলো অপ্রাপ্তি যেমন শিক্ষার্থীদের এবছর রয়েছে, বই উৎসব না হওয়ার কারণে যতটুকু আসলে অপ্রাপ্তিতে তারা ভুগছে, একই সাথে তার থেকে বড় প্রাপ্তি তারা আসলে মনে করছে পুরনো কারিকুলামে ফেরত যাওয়া। কেননা শিক্ষার্থীরা এখন দাবি করছে মাঝখানে যে কারিকুলামটি আসলে প্রণয়ন করা হয়েছিল সেই সময় তাদের মেধা মূল্যায়নের আসলে সুযোগটা কম ছিল। সেই সুযোগটা এখন অনেক বেশি উন্মোচিত হয়েছে, তারা অনেক সাদরে গ্রহণ করছে। তারা আসলে নিজেদেরকে বুঝতে পারতো না যে তারা ভালো করছে নাকি খারাপ করছে, নাকি কম্পারেটিভলি একটা গড় হিসাব হতো। সেই জায়গা থেকে তারা আসলে খুবই আবেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। একই সাথে বই না পাওয়ার কারণে যারা প্রথম স্কুলে ভর্তি হয়েছে তাদের জন্য একটু মন খারাপ লাগছে। অভিভাবকরা বলছেন যে তারা তাদের আসতে চাচ্ছে না ক্লাসে অনাগ্রহ প্রকাশ করছে। শিক্ষকদেরকে যখন আসলে জিজ্ঞেস করেছে যে আসলে বই ছাড়া আপনারা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, এবং তারা বলেছে যে এক একজন শিক্ষক এক একজন একটা বইয়ের মতো, সুতরাং কিছু বিষয় শিক্ষাক্ষেত্রে কিন্তু সারা জীবনই সবসময় অপরিবর্তিত থাকে। সেই অপরিবর্তিত বিষয়গুলো তারা আসলে যখন ল্যাকিংসটি রয়েছে সেই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করছে। গণিত মতো বিষয় রয়েছে, ইংলিশের মতো বিষয় রয়েছে, এই জায়গাগুলোতে তারা আসলে পূর্বের যেই অপরিবর্তিত বিষয় সেগুলো নিয়ে আলোচনা করছে এবং ম্যান্ডেটরি 3টি করে ক্লাস নেওয়া হচ্ছে। ক্লাসের পরে যেই সময়টি রয়েছে সেই সময়ে তাদেরকে শারীরিক শিক্ষা কার্যক্রম, খেলাধুলার বিভিন্ন ইভেন্ট তাদেরকে করানো হচ্ছে। ম্যান্ডেটরি যে আপনি বললেন 3টি ক্লাস নেওয়া হচ্ছে, কোন কোন বিষয়কে ম্যান্ডেটরি ধরা হয়েছে? এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি 3টি বিষয়কে ম্যান্ডেটরি ধরা হয়েছে এবং এই 3টি বিষয়ের মধ্যে যেই বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে সেগুলোর সাপেক্ষে তারা ক্লাসে আলোচনা করছে, শিক্ষকরা আলোচনা করছে। এবং স্টুডেন্টরা তাদের কাছে জিজ্ঞেস করলে বলছে বই না পাওয়াতে একটুখানি মন খারাপ, কিন্তু তাতে করে যে স্কুলে আসতে খুব বেশি অনাগ্রহ বা আসতে মন চাচ্ছে না এরকমটি নয়। বই না পাওয়ার থেকেও তারা বড় প্রাপ্তি হিসেবে দেখছে পুরনো কারিকুলামে ফেরত যাওয়া। জি জুথি, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই অধ্যাপক মাসুম বিল্লাহ স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমরা জানবো যে জুথি যেমনটি বলছিল, বছরের শুরুতে শিক্ষার্থীদের কাছে বই পাওয়ার যে উৎসবটি ছিল তা এই বছরে আসলে ভাটা পড়লো, যেটি আমরা দেখেছি বা জেনেছি এর মধ্যে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হচ্ছে এই অপ্রাপ্তি কি শিক্ষার্থীদের মানসিকভাবে কোনো প্রভাব ফেলবে? না, আমরা যদি বলতে থাকি যে এটা কিন্তু তোদের মনের উপরে প্রভাব ফেললো রে, তাহলে তো পড়বেই। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা একটা চেয়ার সিটিং গেমের মধ্যে আছি। তো এই সাময়িক অপ্রাপ্তি আহ, নিজেদেরকে একটু জিজ্ঞাসা করারও সুযোগ দিল। একটু থামলাম, আমরা একটু সুস্থিত হলাম। সুতরাং আহ, একটু ভাটা পড়লো। মানে হয় কি যে প্রথম দিনে বই পড়ার একটা অভ্যাস বেশ কয়েক বছর ধরে, গত বছর থেকে এই খামতিটা শুরু হয়েছিল। তো এই নতুন বইয়ের যে সুবাস, নতুন বইয়ের যে একটা মোড়ক, তাই না, সবকিছু মিলে একসাথে পেয়ে আমাদের যে যাত্রাটা শুরু, এর একটা সিগনিফিকেন্স তো থাকেই। তারপরেও আমি বলবো যে ওই যে নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য একটু সময় লাগলো। সেটা যদি জানুয়ারির মধ্যে ফেজ বাই ফেজ আমরা এটা দিয়ে দিতে পারি। এখন যেহেতু আমরা একটা প্রবণতার দিকে আছি, প্রবণতাটা এরকম কি যে আহ, দায় চাপানো বা দায় কাকে ছিল কি দেয় নাই, এরকম একটা প্রবণতার মধ্যে আছে। তো আমি এখান থেকেই একটু ভালোর দিকে ভেবেই ভাবতে চাই যে অন্তত শুরু তো হলো। হয়তো আগের তুলনা থেকে এটা হয়নি, কেননা সরকার প্রস্তুতির জন্য সময় কম পেয়েছেন। সুতরাং ওয়েল, গুড স্টার্ট, এটা শুরু হোক এবং
সেটা যে সংকটটি আছে, যে চ্যালেঞ্জটি আছে, যে প্রতিকূলতাটুকুন আছে, সেটা জানুয়ারির মধ্যেই সেটা কাটিয়ে উঠুক সরকার, সেই প্রার্থনাই করছি। জি স্যার, আমরা যেমনটি দেখেছি যে নতুন বইয়ে নতুন নতুন অনেক কিছু আসলে সংযোজন হয়েছে। যেমন যুক্ত হয়েছে ৪ নেতা নামে একটি অধ্যায়, জুলাই গ্রাফিতি আর যত বিপদ তত ঐক্য, নতুন বার্তা নামক এই বিষয়ক অধ্যায়গুলো। এটি কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আচ্ছা, এটার উত্তর দিতে গেলে আমি একটা কথা বলি আপনাকে। আহমদ ছফা নামে যে একজন মনীষী ছিলেন, লেখক, তিনি একবার প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে গিয়েছিলেন। তো প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছিলেন যে কোনো এলাকার মানুষকে মূল্যায়ন করতে হলে দেখতে হয় যে তারা কি খায় এবং কি আহ, পড়ে। কি জি, পড়ে এটা দেখার জন্য লাইব্রেরিতে যেতে হয়, আর কি খায় এটা দেখার জন্য বাজারে যেতে হয়। তো একটা দেশের সংস্কৃতি বুঝতে গেলে তারা কি পড়ে এটা দেখতে হয়। তো এই কি পড়ার মধ্যে আবার কতগুলো প্রশ্ন কিন্তু চলে আসে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আমরা কি পড়ছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, কি পড়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। মানে পড়ছি নিজে, আর পড়াচ্ছি মানে, এবং কে পড়াচ্ছেন। আমরা আমাদের শিক্ষকদেরকে বারে বারেই অপ্রস্তুত করে ক্লাসে ঠেলে দিচ্ছি। এটা একটা গুরুত্ব। এই যে যে পরিবর্তনগুলো তড়িঘড়ি করে আনার পরে আমার শিক্ষকটি প্রস্তুত আছেন কিনা, জি, তিনি কেমন করে বার্তাটি দেবেন, কোন ভাষায় দেবেন, ভাষা বলতে ইংরেজি বাংলা বোঝাচ্ছি না, জি, বাংলার মধ্যেই পরিবেশন শৈলীটা কেমন করে আমি দিয়েছি, সেটাও কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং কেন পড়াচ্ছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই প্রশ্নগুলোর মধ্য থেকে যে কন্টেন্ট বা যে ভেতরের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি খুব দ্রুত পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি জানবেন যে আমাদের এই শিক্ষার যে তত্ত্বাবধায়ক বা শিক্ষা যে ভ্যানগার্ড যে সংস্থা, সেটার নাম আমরা ইদানিং খুব বেশি করে উচ্চারণ করছি, এনসিটিবি, তাই না? জি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্য যে বই যে বোর্ড আছে সেইটা। তো তাদের কিন্তু একটা গঠন আছে, তাদের আইন আছে, তাদের একটা ঐতিহাসিকতা আছে। সেইখানে আবার পুল অফ রিসোর্স পার্সনস 20 জন বা আরো অনেক মানুষজন এদের সঙ্গে যুক্ত হন। তা হয়েছে কি, এই সময় যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো, সেখানে এই সময়টাতে এই কারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন মানুষজনদেরকে সন্নিবেশ করা হয়েছে। জি, তো আমার কাছে মনে হয় যে সময়টুকুন গেছে, এই নতুন লোকজন যারা যুক্ত হয়েছেন তাদের যে নতুন চিন্তা, সেগুলোকে আত্মীকরণ করার চেষ্টা করা হয়েছে। সেখানে কতটুকুন আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং তার অভিঘাত কতদূর পর্যন্ত বয়ে নিয়ে যাব সেটা সময় বিচার করে দেবে। কিন্তু পরিবর্তনগুলোর দিকে অবশ্যই আমাদের পরিবর্তন আসতেই হবে, কেননা সময় আসে এবং সময়ের ডিমান্ডে যে থাকে সেটাকে আমরা অনেক সময় ওয়েলকাম করি। এবং সেইখানে যে আমাদের আহ, বাংলাদেশের যে জন্ম, আমাদের যে ঐতিহাসিকতা, আমাদের যে জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাহিত্যিক যে আর যারা আছেন, সব মানুষের ব্যাপারেই যে পাঠ্যক্রমগুলো আছে সেগুলো যাতে খুব বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা হয় এবং আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট, মুক্তিযুদ্ধের স্পিরিটের উপরে একসাথে মিলিয়ে, একটিকে আরটিকে বাদ দিয়ে নাই, একসঙ্গে মিলিয়ে যদি আমরা এটাকে আমাদের শিক্ষার্থীদের মানসপটে দিতে পারি এবং যারা পড়াচ্ছেন তাদেরকে উপযুক্তভাবে গড়তে পারি, তাহলে সম্ভবত আমাদের জাতীয় লক্ষ্য অর্জন করা সম্ভব। জি। স্যার, এখানে প্রতি বছর নতুন বই পাওয়ার যে একটি রীতিই বলা চলে, যেটি ছিল বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এবার সেটি কিছুটা হলেও ভেঙেছে। তো বই যে পেল না, এখানে সরকারের দায় আসলে কতটুকু বলে মনে করেন আপনি? আচ্ছা, প্রথমত আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। জি, আপনার রিপোর্টে আপনি বলছেন প্রায় 40 কোটি মতন বই ছাপতে হবে। তো এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে 4-5 মাস, তারা কিন্তু বিষয়টা অনুমান করতে পারতেন। সুতরাং এই কাজটি যে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, এবং সেখানে যখন আপনি পরিবর্তন করে দেবেন, একেবারে সুইপিং পরিবর্তন, তখন বোঝা যায় যে মূল যে শক্তিটা, সেই ভিত্তিটা কিন্তু আমাদের দুর্বল ছিল। ফলে সরকারের অবহেলার প্রশ্নর চেয়ে আমি বলবো যে এখানে মনোযোগের কোনো ঘাটতি ছিল, এটুকুন বোধহয় আমাদের প্রশ্ন আসতে পারে। কেননা
আমাদের কাছে কিন্তু কোনো মাপকাঠি নেই সরকার অবহেলা দেখিয়েছেন, আমরা কাজে প্রমাণ করতে চাই। আর একটা ব্যাপার হলো যে অবহেলার সাথে আর একটা ব্যাপার জড়িত, সেটা হলো দক্ষতা। মানে আমাদের যে জনবল এবং আমাদের যে এফিসিয়েন্সি আছে, আমাদের যে টেকনোলজি আছে, আমাদের যে মুদ্রণ সক্ষমতা আছে, আমাদের যে কাগজ আছে, আমাদের যে রিসোর্সেস আছে, এই সবগুলো দিয়ে এই সময়ের মধ্যে এটা করা সম্ভব কিনা। সো দিস ইজ এ কোয়েশ্চেন। সো কতটুকু সক্রিয়তার সঙ্গে সরকার এই দায়িত্বটি পালন করেছেন, যেহেতু এটা পারেননি এবং সরকার জানতেন যে এই ধারাবাহিকতাটি রক্ষা না হলে সরকারের মনোযোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেখানে একটু খামতি তো রয়ে গেল বলে মনে হচ্ছে আমার কাছে। তবুও আমি বলতে চাচ্ছি এভাবেই যে একটু অ্যাকোমোডেটিভ আমাদের দরকার, বোঝা দরকার ব্যাপারটা, এবং সবকিছুতেই আমাদের তড়িঘড়ি করে যে এই দিনেই পেতে হবে এবং অ্যাট দ্য কস্ট অফ এনিথিং, এটি যেমন করে ভালো নয়। আবার এটাও সঠিক যে একদিনে যদি আমরা পেতে পারতাম এবং দূরতম গ্রামে, ধরেন ওই ভুরুঙ্গামারিতে বা ওই পঞ্চগড়ের কোনো জেলায় বা আদিবাসীদের যে পাঠ্যক্রম তাদের ভাষায় ছাপা হওয়ার কথা, সেই ভাষায় ছাপা হয়েছে কিনা, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন তাদের যে ব্রেল পদ্ধতি, সেই পদ্ধতিতে অনলাইন ভার্সন যেটি দেবার কথা সেটা যোগ্যভাবে দেওয়া হয়েছে কিনা। সো এই এই যে যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো সরকার সঠিকভাবে দিতে পেরেছেন কিনা, পারলে ভালো হতো। না পারলে আমরা কিভাবে এটা মিনিমাইজ করতে পারি, আরো একটু গ্যাপটা কমিয়ে আনতে পারি। সুতরাং আপাতত গিভেন দি সার্কামস্টেন্সেস আমি বলবো যে একটু উদারভাবে দেখাই দরকার, সরকারকে একটু সময় দেওয়া দরকার, বই কি নিজেদের বোধের জায়গাটিও একটু পরিশীলিত করা দরকার। এবং আমি ওর কথা যে বলবো যে মানে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। সুতরাং একে অপরকে ক্ষমা করে দেবার, একে অপরকে বোধে নেবার, আমলে নেবার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষকরা সবারই কিন্তু একটা লেজে গবরে মতন অবস্থা ছিল। সেখান থেকে নতুন উদ্যমে জি। কিছু কিছু যে গেল, সেই ব্যাপারগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের মনে হয় সামনে এগিয়ে যাওয়াটাই শ্রেয় হবে। জি, স্যার আপনি যেমনটি বলছিলেন কথার প্রসঙ্গেই এটি জানতে চাচ্ছি যে দেশের মধ্যে প্রিন্টিং প্রেসগুলোর সক্ষমতা আসলে সঠিকভাবে পরখ না করে হয়তো সরকার তাদেরকে জাতীয় কারিকুলামের যে বইগুলো আছে ছাপানোর মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়ে দিয়েছে। তো এই জন্যেই হয়তো আমরা সঠিক সময়ে আমাদের শিক্ষার্থী যারা আছেন সারা দেশে সঠিক সময়ে সবগুলো বই হাতে পাইনি। বিকল্প কি পদক্ষেপ সরকারের নেওয়া যেতে পারতো বা সরকার নিতে পারতো, যেখানে সব শিক্ষার্থী হয়তো বছরের প্রথম দিন সব বই না পেলেও কিছু কিছু বই তারা পেত এবং খুশি হয়তো ক্লাস শুরু করতে পারতো আনন্দের সাথে। বিকল্প কি পদক্ষেপ নেওয়ার ছিল সরকারের হাতে, আপনার কি মনে হয়? আচ্ছা, শিক্ষা কার্যক্রমের বিষয়ে আপনি লক্ষ্য করেন কতগুলো স্তর আছে। স্তরগুলো কি? প্রি প্রাইমারি, প্রাক প্রাথমিক, আর একটা হলো প্রাথমিক, আর একটা হলো মাধ্যমিক। তো মাধ্যমিকে ধরেন অষ্টম শ্রেণী পর্যন্ত, তারপরে আছে নবম। তো আমাদের সরকার আহ, গত আমলগুলো থেকেই যে ধারাবাহিকতা, নবম পর্যন্ত টার্গেট। এখন এই প্রত্যেক লেভেলের বই এক এক ধরনের মনোযোগ দাবি করে। যেহেতু দাবি করে, এটা করবার জন্য যে বেসিক এবং ফান্ডামেন্টাল কতগুলো এফিসিয়েন্সি এবং যে সক্ষমতা দরকার তা কিন্তু আমাদের থাকা উচিত ছিল। এবং একটা প্রশাসনের রদবদলের পরে এই যে যে সবকিছু ভেঙে পড়ে, একদম তাসের ঘরের মতন ভেঙে পড়ে, এইটা মৌলিক একটা প্রশ্নতে গিয়ে থেমেছে। সুতরাং এই প্রশ্নটি কিন্তু আজকের না, জি। প্রশ্নটি আমাদের অনেক গোড়ার এবং নিজস্ব ক্যাপাবিলিটির প্রশ্ন। আমার কথাটা হলো যে কেন এটা হয়, সরকার পরিবর্তন হতে পারে কিন্তু ছাপানোর সক্ষমতা, তারপরে এটাকে অনুবাদ করার সক্ষমতা, এটাকে ডিজিটালাইজ করার সক্ষমতা, জি। এটাকে সঠিক সময়ে পৌঁছে দেবার সক্ষমতা, এই ব্যাপারগুলোর কিন্তু অত্যন্ত বেসিক প্রশ্ন। সেগুলোতে আমাদের ঘাটতি ছিল, সেই দায়টা আমাদের স্বীকার করতে হবে। আপনি লক্ষ্য করেন যে সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছেন, বিশিষ্ট একজন শিক্ষাবিদ, অর্থনীতি, এবং তিনি কিন্তু অনেকটা আত্মসমালোচনার জায়গা থেকেই বলছেন যে আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। তো সরকারের জায়গা থেকে যখন এই দুঃখ বোধটা তৈরি হয়, তখন দায়িত্ববোধের জায়গাটি তৈরি হয়। আমরা একটা দায় এবং দরদের সমাজ চাই, যেখানে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি থাকবে, আবার কম্প্যাশনেট থাকবে, যে জি। সরকার উপলব্ধি করতে পারবেন যে আসলে আমি দিতে পারিনি, আমি দিতে পারলে ভালো হতো, আমি পারিনি বিধায় দুঃখিত, সুতরাং দিস ইজ দ্য ওয়ে, তুমি এভাবে করো। রাইট?
সো জি। আগে থেকেই এই যে যে লোকবল, এই যে যে প্রিন্টিং প্রেস, এই যে যে আমার অর্থ অনুমোদন, আমার বাজেট, এই বিষয়গুলো সেট আপ থাকা উচিত ছিল, এবং এই বেসিক ব্যাপারগুলো কখনোই ক্ষমতা এবং পট পরিবর্তনের সাথে সম্পর্কিত থাকা উচিত নয় বলে মনে করি। সেটা আমাদের একেবারে মৌলিক প্রশ্নে নিয়ে যায়। আমাদের জাতি হয়ে ওঠার যে মৌলিক প্রশ্ন, তার অন্যতম একটা চ্যালেঞ্জ এবং খামতির জায়গা এটা। জি। স্যার, আপনি আসলে যেমনটি বলছিলেন, আলোচনায় আমরা যা শুনছিলাম, দায় নিয়ে কথা উঠছে, সরকার দুঃখ প্রকাশ করেছে। আপনি অবশ্যই জেনে থাকবেন যে আসলে যখন এনসিটিভি বই ছাপানোর কাজগুলো দিয়ে থাকে, এই কার্যক্রমগুলো শুরু হয় জুন জুলাই মাস থেকে। আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি এবং সেটার জন্য একটু বিলম্ব হয়েছে। ইটস ওকে, আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, আজকে যখন আমরা কাজ করতে গিয়ে দেখলাম, বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলোতে গিয়েছিলাম, সেই জায়গাগুলোতে দেখলাম যে শিক্ষকদেরকে অনেক বেশি কৌশলী হতে হচ্ছে, লাইব্রেরি থেকে পুরনো বই কালেক্ট করে তাদেরকে পড়াতে হচ্ছে, বই ছাড়া পাঠদান করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে আজকে যেহেতু এবছর বিগত বছরের তুলনায় 550 কোটি টাকা পাঠ্য বই ছাপানোর ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে, 150টি প্রেসকে কাজ দেওয়া হয়েছে ছাপানোর জন্য। সেই জায়গাগুলো থেকে এই যে কৌশল অবলম্বনের ব্যাপারটা, এটার কি আসলে শিক্ষক সমাজের দায় ছিল নাকি আসলে এনসিটিভি ছিল? তো সেই জায়গা থেকে কি আপনার মনে হয় কোনোভাবে যে এনসিটিভি দায় এড়িয়ে যাচ্ছে? কি বলবেন? না, লক্ষ্য করেন যে ওই আবার একই কথা হচ্ছে, যে দায় চাপানোর সংস্কৃতি সেটা তো আছেই, এবং আমাদের কতগুলো জায়গায় উন্নতি করতে হবে। যেহেতু ঘাটতি আছে, আপনি একেবারে ফিল্ড লেভেলে এই সংকটগুলো দেখে এসেছেন, এবং যে পরিসংখ্যান আপনি দিচ্ছেন ব্যয়ের ব্যাপারে, সেই ব্যাপারে কিন্তু এর সত্যতা বা অসত্যতা নিয়ে আমার জায়গা থেকে কমেন্ট করা খুব মুশকিল। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে আম, আম, মানে মিথ্যা তিন প্রকার। একটা হচ্ছে মিথ্যা, আর একটা হলো ডাহা মিথ্যা, আর একটা হলো পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানের উপরে ভিত্তি করে অনেক সময় রিলাই করা মুশকিল। চারিদিকে এই কোটি টাকার গল্প এমন ভাবে আমরা বলি যে এটা সত্য অসত্য নিরূপণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। জি। তবে ব্যয় কখনো কমেছে স্পেসিফিক বলতে জানার ছিল যে আমাদের জাতীয় জীবনে আমরা শুনিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইখানে একটা মনোযোগের ঘাটতি নিয়ে আমি লক্ষ্য করি। সেটা হচ্ছে, দেখুন গত 4-5 মাসের ডেভেলপমেন্ট আপনি খেয়াল করুন। সেইখানে এই যে যে এক্সপার্ট যে সদস্যরা থাকেন এনসিটিভিতে, এবং এনসিটিভির 4টি ধারা আছে। 4টি ধারা বলতে বোঝাচ্ছি 4টি স্ট্রিম, প্রাথমিক, তারপরে মাধ্যমিক, তারপরে অর্থ, এরকম 4টি ধারা আছে। তো এই 4টি ধারাতে 4জন সরকারের সচিব লেভেলের লোকজন দায়িত্ব পালন করেন, এবং তাদের অধীনে বিরাট একটা টিম আছে, এবং এদের সঙ্গে 20 জন এক্সপার্ট কাজ করেন। এই প্রত্যেকটা জায়গায় পরিবর্তন এসেছে। তো এই পরিবর্তনটা এসেছে, সেখানে রাজনৈতিক বিবেচনা আমরা উপেক্ষা করতে পারি না। তো যেহেতু খুব কম সময়ের মধ্যে আমি কি পড়াবো এবং আমাদের কি পরিবর্তন দরকার, খুব তড়িঘড়ি করে একটা অস্বচ্ছ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুতরাং এইখানে বিলম্বটা কিছুটা একটা একটা রেসপন্সিবিলিটি, একটা কারণ রয়ে গেছে। যেহেতু রয়ে গেছে, সুতরাং সেই জায়গাটুকু সরকারের স্পেসিফিক দায় রয়েছে। যদি সেটা আমরা অধিকতর পরিশীলিত ভাবে করতে পারতাম, এবং যে উপাদান আমরা ছাত্রদের মধ্যে তুলে দিচ্ছি বা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি, সেখানে যদি আরো অবজেক্টিভিটির প্রশ্ন উত্থাপন করতে পারতাম, সম্ভবত সেটা এড়ানো যেত। এবং আমাদের যে মৌলিক যে এই পিলারগুলো, এগুলো যদি ঠিক মতন থাকতো, তাহলে কিন্তু এই পরিবর্তন, জাতীয় লেভেলের এই পরিবর্তন, বই প্রদানে কোনো ভাটা পড়ার কথা ছিল না। হ্যাভিং সেড সো, আমি আরেকটা জিনিস বলি আপনাকে। এইখানে যে কোনো রাষ্ট্রের যে ভূমিকা, ওয়েলফেয়ার স্টেটে শিক্ষা একদম প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছে দেবার যে দায়, রাষ্ট্রীয় যে দায়, সেই দায়টি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রাষ্ট্রটা করতে পারতো এবং করে এসেছে। সেইখানে যে একটা ছাত্রছাত্রীদেরকে একটা আনন্দের উপলক্ষ, আনন্দটুকু যখন আপনি কেড়ে নেবেন, তখন একটু ঘাটতি তো হয়, তখন একটু ভগ্ন মনোরথ হতে হয়। বই কি, যে ছেলেটি শহর লেভেলের স্কুলে আছে, সে আজকে যে বইটি পেয়ে যাচ্ছে, সে হয়তো একেবারে প্রান্তিক লেভেলে যারা আছে তারা হয়তো 2 দিন পরে পাবে। বা একটা সাবজেক্টের ক্লাস 1 মাস হয়ে গেল, কিন্তু আর একটা সাবজেক্টের শিক্ষক বসে থাকলেন। এই যে যে একটা তারতম্যের সৃষ্টি হলো, এই তারতম্যটা কিন্তু ছাত্রদের আমি কি বলবো, যে এক ধরনের ব্যাকফুটে ঠেলে দেবে, এবং এই ঘাটতিটা তাদের হয়তো পোষাতে সময় লাগবে।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।